পুস্তক চ্যানেলে আজ আমরা শুরু করছি নবারুণ ভট্টাচার্য রচিত উপন্যাস হারবার্ট। আজ প্রথম পর্ব। চরণে বন্ধন নাই, পরাণে স্পন্দন নাই, নির্বাণে জাগিয়া থাকি স্থির চেতনায়। বিজয়চন্দ্র মজুমদার। ভালো করে ঘুমোক, ঘুমোলেই ঠিক হয়ে যাবে। 25 মে 1992। মিতের সহিত কথোপকথনের অফিস বা হারবার্টের ঘর থেকে অনেক রাত্রিরে বমি বমি ধুমকিতে গলির বাড়ি, রাস্তার বাড়ি, কোথায় বাড়িতে ফেরার সময় কথাটা বলেছিল বরকা। সেই রাত্রিরের মালের আসরের পর বাড়ি ফেরাটা কোটন, সোমনাথ, কোকা, ডাক্তার, বরকা এদের যেমন মনে আছে এখনো সেটা এলোমেলো। চাঁদের গায়ে শ্যাতলা, রাস্তার আলোগুলোর পাশে ফেনা ফেনা আলোর গুঁড়ো। গরমে সব হড়কে যাচ্ছে। পেটের অভেরা থেকে চপ, চানা আর হুইস্কি, রাম, বরফ, জল সব গাছ গেজিয়ে উড়ে আসছে। নর্দমার ঝাঁঝরি দিয়ে ভুর ভুর করে আরশোলা বেরিয়ে রাস্তার আলো তাক করে উড়ে যাচ্ছিল। কোকা দত্তদের বাড়ির গেটের গায়ে বমি করেছিল। গরম, ত্বক, হড়হড়ে সেই বমির ঝাঁঝটা কোকা আজও ভোলেনি। ডাক্তার আর কুটন তখন পেচ্ছাপে পেচ্ছাপে কাটাকুটি খেলছিল। বস্তার মতো একটা তেল চিটে মেঘ আকাশে চাঁদে ঠুলি পরিয়ে দিল। গয়লা বস্তির মুখের সরকারি কল, সেখানে কানি পড়া পাগলি বুড়ি পা ছেতরে বসে জল ছেটাচ্ছিল। প্যাঁচার করক্ষ কক্কল ডাক শুনে গাপচা কুকুরগুলো ঘুমের মধ্যে গুমরে গুমরে উঠছিল। হারবার্ট সরকারের চিলছাদের ওপরে স্টার টিভি ধরার বাটি অ্যান্টেনা খসাতারা ধরবে বলে হা করে তাকিয়েছিল। ডাক্তার কাটাকুটি খেলা শেষ করে গেট ধরে দাঁড়িয়ে থাকা কোকাকে বলেছিল, খেলেও উল্টি, না খেলেও উল্টি। এই জন্য তোদের সঙ্গে মায়েরি মাল খেতে ভালো লাগে না। ঝিম বিলা, নেশা বিলা, খালি বাওয়াল করবে। কুটন চিৎকার করল, হারবার্ট দা বিলা, হারবার্ট দা ভোগে। কোকা ভাবার চেষ্টা করছিল যে সে জন্মে আর কখনো মাল খাবে না। কিন্তু সেও বমির সুতো সুতো লালা ঝুলিয়ে দৌড় দিল, কারণ পাড়া জাগিয়ে সোমনাথ চেঁচাচ্ছিল, খুড়োরবি আসছে, তোদের মাছ খাওয়াবে বলে খুড়োরবি আসছে। জলে ডুবে কবে মরে গেলেও খুড়োরবি আসতেই পারে। হারবার্ট দা ডাকলে তো আসবেই। সেই রাত্রিরে এইরকমই ছিল বন্দোবস্ত। একে বলে সাংঘাতিক বা খতরনাক গুগলি। সচরাচর নেশায় নেশায় এইসব রাতগুলো কেটে যায়। তৎসহ মরা বাতাসও থাকে। দোতলার বারান্দায় বড় ঘড়িতে রাত 1টার ঘণ্টা বাজল। শালপাতার প্লেটের উপরে ভাঙা চপের টুকরো, ভাড়ের তলায় গুজরাটি দোকানের চানার ঝোলো সব গোটা আটেক আরশোলা তাড়িয়ে তাড়িয়ে খাচ্ছিল। তাদের কাউকে ধরবে বলে রাস্তার দিকের দেওয়ালের মোটা টিকটিকি দেওয়াল থেকে নেমে খাটের পায়ে বেয়ে উঠে একবার চুপ করে বুঝে নিল হারবার্ট ঘুমোচ্ছে কিনা। সে দেখল হারবার্ট নিথর। তখন টিকটিকিটা হারবার্টের বুকের ওপর দিয়ে গিয়ে তার বা হাত বরাবর নেমে গিয়ে দেখল যে হাতটা রক্তের গন্ধলা ঠান্ডা জলে ডুবে রয়েছে। সবুজ চোখে সে অন্ধকারের মধ্যে হাত থেকে বালতির কানা মাপ করে নিয়ে লাফ মেরে বালতির কানায় উঠেছিল। সেখান থেকে বালতির গা বেয়ে তরতরিয়ে নেমে কোনো আরশোলাটাকে ধরবে এটা ঠিক করার সময় নীল একটা আশ্চর্য আলোয় সকলের চোখ ধাঁধিয়ে যায়। টিকটিকি ও আরশোলারা দেখেছিল সেই আশ্চর্য দৃশ্য। বাইরের দেওয়ালে গলির দিকে যে বন্ধ কাচের জানালা তার ধুলোময়লায় মুখ ঘষে ডানা ঝাপটে একটা পরী ঘরে ঢুকে হারবার্টের কাছে আসার চেষ্টা করছে। তার নীলচে মুখের ভাব কাচের উপর পড়ছে, তার চোখের জলে ধুলো ধুয়ে যাচ্ছে। হারবার্টের চোখ দুটো তখন আধখোলা, যদিও পরে বুঝিয়ে দেওয়া হয়েছিল। সেই রাতে এরকমই ছিল বন্দোবস্ত। এরপর ভোর রাতে পিঁপড়েরা আসতে শুরু করে। পিঁপড়েরা ঝগড়া বিবাদ না করে ভাগাভাগি করে নিতে জানে। কালো পিঁপড়েরা খাবারের টুকরো, দাঁতের ফাঁকে আটকে যাওয়া ও খুঁচিয়ে ফেলা ডালের দানা বা গুঁড়ো খাবার, শুকনো খাবারের দিকে যায়। লাল ও তেও পিঁপড়েরা সরাসরি মৃতের নাসারন্ধ্র শ্লেষ্ম, চোখ, থুথু মারফত ঠোঁটের কোনা, জিভের গোড়া, দুর্বল মাড়ি ইত্যাদি পছন্দ করে।
এত সব আমিষবিলাসী পোকা ও কীটের ভিড়ে সরব মুষ্টিমেয় ঝিঝি পোকা অবশ্যই অকিঞ্চিৎকর। কারণ সুদিনে দুর্দিনে তারা যুগ যুগ ধরে না সভ্যতার না অসভ্যতার জয়গান গেয়ে আসছে। কেউ শুনুক আর না শুনুক। দেওয়ালে পোতা মরচে ধরা লোহার গজাল। তার ভেতর দিকে ঝুলছে হারবার্টের বাটোলা ছাতা। ছাতাটা দেখা যায় না, কারণ তার উপর দিয়ে ড্রাকুলার জোব্বার মতো ঝুলছে হারবার্টের অলস্টার। হারবার্টের মাথার কাছে খোদল করা তাকে রয়েছে হারবার্টের দুটি অতীব প্রয়োজনীয় বই। প্রথমটি শ্রীমৃণালকান্তি ঘোষ ভক্তিভূষণ প্রণীত পরলোকের কথা, সংশোধিত ও পরিবর্ধিত দ্বিতীয় সংস্করণ। মূল্য 2 টাকা মাত্র। বইটি রয়েছে 171 পাতা থেকে। তাই শুরুতেই দেখা যায় মহারাজ বাহাদুর শাহ যতীন্দ্রমোহন ঠাকুর KCSI এর ফটো। ছবিতে প্রদত্ত তথ্য থেকে জানা যায় যে 1908 সালের 14 জানুয়ারি তিনি 77 বছর বয়সে পরলোক গমন করেন। বইটি এভাবে শুরু: লিখিলেন, মা, তোমাকে অনেক কষ্ট দিয়াছি, আমাকে ক্ষমা করো। আমিও অনেক যন্ত্রণা ভোগ করিয়া এখন বেশ শান্তিতে আছি। এইরূপ আরও অনেক কথা লেখার পর শিবচন্দ্রের স্ত্রীর আবেশ ভাঙিয়া গেল। তিনি কন্যার জন্য কাঁদিতে লাগিলেন, ইত্যাদি। দ্বিতীয়টি কালীবর বেদান্তবাগীশ প্রণীত পরলোক রহস্য। এই দুটি বই হারবার্ট তার দাদু বিহারীলাল সরকারের সংগ্রহ থেকে পেয়েছিল। পরলোক রহস্য বাদে কোনো বইই আস্ত সে দেখেনি। অবশ্য আর একটি আস্ত বই ছিল শ্রীগুরুপদ হালদার রচিত ব্যাকরণ দর্শনের ইতিহাস, প্রথম খণ্ড। এই বইটি স্বাভাবিক কারণেই হারবার্ট কখনো খোলেনি। তবে জরাজীর্ণ বাঁধানো নাট্যমন্দির পত্রিকা থেকে সে সার্কাসে ভূতের উপদ্রব পড়েছিল। এর থেকে সে আউট নলেজ সংগ্রহ করেছিল যে 2 সহোদরা অভিনেত্রী সুচিন্তা ও সুকুমারীর ডাকনাম ছিল সুচি ও দুদি। শ্রীমতী সুশীলা সুন্দরী প্রফেসর বোসের গ্র্যান্ড সার্কাসে প্লে করিতেন এবং আরও 2 অভিনেত্রী হিরণময়ী ও মিনময়ী ওরফে ভূতি ও ভোমা বিডন স্ট্রিটে থাকতেন। একভাবে দেখলে এদের প্রতি হারবার্টের একটি টান ছিল। ছিল এদের সঙ্গে এক জাতীয় সখ্য যা ঠিক প্রত্যক্ষ আলাপ বা সমসাময়িকতার অপেক্ষা রাখে না। রমণীগণের ভীতিজনক চিৎকার ও পুরুষগণের হইচই শব্দে সেই ঘোড়া দ্বিপ্রহর রজনীযোগে পিঠাপুরের রাজবাড়ি যথার্থই কম্পান্বিত হইতে লাগিল। আবার বুঝি কি এক অবিম্ব ভৌতিক কাণ্ড হইল ভাবিয়া প্রাণভয়ে গোপাল ডুরিয়া ও সহিষ্ণুগণ বহির্ভাগের আস্তাবল বাটি হইতে দৌড়িয়া আসিল। হারবার্টের ঘটনা প্রায় দেখা ছিল বললে অত্যুক্তি হবে না। জানালার কাছে অনেকক্ষণ ধরে ডানা ঘষে কিছু হল না দেখে আকাশ ফিকে হবার ভয়ে পড়ি এক সময় শেষ রাতের মধ্যে দোকানে ফিরে গেল। টিকটিকি ও আরশোলারা পরীর দিকে আর মন দেয়নি। হারবার্টের ঘরে আটকে পড়া একটা মাছি রাত 12টা নাগাদ হারবার্টের বা হাতের শিরা কাটার সময়ে সমুদ্রের মধ্যে অন্ধ হাঙরের মতো রক্তের গন্ধ পেয়েছিল, কিন্তু কানা বলে সে সেখানে পৌঁছতে পারেনি। ঘরে যখন একটু একটু করে আলো ঢুকছে তখন সে উড়ে গিয়ে মেঝেতে পড়ে থাকা একটি ব্লেডের ওপরে গিয়ে বসেছিল, জায়গায় রক্ত আর চটচটে নয়, কালচে হয়ে শুকিয়ে গিয়েছিল। হারবার্টের বা হাতটা শিরা কাটা অবস্থায় লোহার বালতিতে বরফ জলে ডোবানো ছিল। চোখ দুটো অল্প খোলা। মুখটা অবশ্য অন্য সময়ের মতো ফর্সা আর চোখা চোখা ছিল না, কালি পড়ে গিয়েছিল। মুখটা একটু ফাঁক করা, ডান হাতটা বুকের ওপরে ভাঁজ করে রাখা। অত মদ আনিয়েছিল ছটফটানিটা কম হয় যাতে তার জন্যে। যারা চিঠি দিয়েছিল তারা, তারপর খবরের কাগজের ফটো রিপোর্টার, কলেজের ছেলে মেয়ে, ওরা চলে যাবার পরে কোটন, বড়কা, কোকা, জ্ঞানবান, বুদ্ধিমান, সোমনাথ, অভয়, খোডরবির ভাই ঝাঁপি, গোবিন্দ সব ছেলেরা ঢুকে দেখল হারবার্ট থরথর করে কাঁপছে, হাঁসফাঁস করছে, ঘামছে, জামা খুলে ফেলেছে। টেবিল ফ্যানটা এমাথা ওমাথা করছিল আর হারবার্ট তার সঙ্গে সরে সরে হাওয়ার সামনে থাকার চেষ্টা করছিল। ওরা ফ্যানটাকে একমুখো করল। হারবার্টের খাটে তাকে বসিয়ে জল খাওয়াল, চা আনল স্পেশাল। আস্তে আস্তে ধাতস্থ হল হারবার্ট। চোখ থেকে ভয় যায়নি। বারবার বলছিল, সব গুগলি হয়ে গেল, সব গুগলি হয়ে গেল।
ওফ, ধুকপুক করছে, ধুকপুক ধুকপুক করছে। এ কি বন্দোবস্ত রে বাবা! ওস্তাদ, তুমি একটু চুপ করে বসো তো। থিতিয়ে বসো। আর একটু চা খাবে? না, সব খাওয়ার শেষ, খাওয়া হয়ে গেছে আজ। কেবল মারছে, কেবল মারছে। হামা দিচ্ছে তবু মারছে। পাটবন শুয়ে পড়েছে তবু মারছে। কিল, চর, লাঠি, ঝাঁটা। হারবার্ট কুকি কেঁদে ওঠে, চুল টানতে থাকে। লাথি মেরে বালিশ ফেলে দেয়। উঠে খোদলে রাখা ছোট আয়নায় নিজেকে দেখে কাঁদতে কাঁদতে হঠাৎ সোজা হয়ে দাঁড়ায়, মুখে হাসি, বলে, বাপমা মরা, খানকির ছেলে, ভূতের পাইন মেরে টাকা কামাবে না? জীবনতে কুলোলো না, মরা মারাতে গিয়ে হলো তো। কেমন লাগছে এখন কাবলে ঠাপ খেতে? টাকরায় ঠেকছে, কেমন লাগছে হারবার্ট? বার্ট, বার্ট নিজের গালে এলোপাথারি চড় মারতে থাকে আর লাফায়। ওরা হারবার্টকে টানা হ্যাচড়া করে বসায়। ধুতি খুলে যায়, শুধু আন্ডারউজার পরা। বসে দুলতে থাকে সামনে পেছনে, চোখ বন্ধ। আর তো কথা বলবো না, আর কথা বলছি না। ভূত ভুডিটুকুও দেখতে পাবে না। যতই পারে বসে থাকো আসবটি নিয়ে, টেরটি দেব না। পিউ কাহা, পিউ কাহা। একটু সামালাও গুরু নিজেকে। শুয়ে থাকো না একটু। ওরা জোর করে শোয়াতে যায় হারবার্টকে। না ছাড়, পেটটা কেমন গুলোচ্ছে। অস্বস্তি। পায়খানা করবে? হবে বোধহয়। ঘুরে আসি। হারবার্টকে পায়খানায় বা কলে যেতে হলে রাস্তা দিয়ে ঘুরে পেছন দিকে মেথর ঢোকার দরজা দিয়ে ঢুকতে হয়। কাজের লোকদের ওখানেই ব্যবস্থা। আন্ডারউজার পরা হারবার্টকে যেতে দেখে কয়েকটা বাচ্চা বাটপাখি বাটপাখি বলে চেঁচায়। কুটুন বেরিয়ে গিয়ে বাচ্চাগুলোকে বলে, এক লাত মারব পেটে, ইয়ার্কি মারা বেরিয়ে যাবে। বাচ্চাগুলো দৌড়ে পালায়। ওরা ঘরে হারবার্টের জন্য অপেক্ষা করে। কথা বলে, পায়খানাটা হললে দেখবি গুরু আবার ফিট হয়ে যাবে। ডাক্তার যার নাম তার ওষুধের দোকান আছে। ক্লাস 7 অবধি পড়লেও ডাক্তার অনেক জানে। আমি ভাবছি অন্য কথা। অনেক সময় হার্ট চোখ হওয়ার আগে হাগা, বমি এইসব পায়। আমি দেখেছি গলায় দড়ি দিলে হেগে ফেলে। থামতো। হচ্ছে শালা হার্ট চোখের কথা তার মধ্যে কোত্থেকে গলায় দড়ি নিয়ে এলো? ওই জন্যেই তো ওর বাবা জ্ঞানবান নাম রেখেছিল। বাপ তুলবি না কোকা, পিন মেরে দেব। এইভাবে কথা চলছিল ওদের। বাইরে তখন রোদ্দুরে বিকেলের মায়া জড়াতে শুরু করেছে। কমজোরি সোনালি আলো। ওরা হঠাৎ দেখতে পেল সেই আলো মাথায় মেখে রূপবান হারবার্ট দাঁড়িয়ে। তার মাথা, গা ভিজে, বুকের লোম ভিজে, চুল ভিজে লেপ্টে আছে। আন্ডারউজারটা জল সপসপে। টপটপ করে জল ঝরছে এবং হারবার্ট হাসছে। দরজা থেকে নাচের ভঙ্গিতে ঘরে ঢুকে হারবার্ট দড়ি থেকে গামছা নিয়ে গা মুছতে মুছতে বলল, দেখলাম চৌবাচ্চা উজলে জল পড়ে যাচ্ছে, চানের লোভ হল। এখন কেমন লাগছে গুরু? হেভি আমেজ আসছে। মনে হচ্ছে বেড়াতে যাই। গুরু, আজ মাল খাবে না? খাবো না মানে? আজকে তো গেলা খালা হবে। মালটা যা জমবে না আজকে। ফুরফুর করবে। নসলিয়া। যাক, তোমার মুডটা ঠিক হয়েছে তাহলে। হারবার্ট কাঁচা ধুতি পরে। পড়তে পড়তে কথা বলে। চুল আঁচড়াতে আঁচড়াতে কথা বলে। হাতে কাঁচা একটা ফুল শার্ট পরে। তারপর তোরঙ্গটা খুলে টাকা গোনে। অনেক টাকা। থুথু লাগিয়ে লাগিয়ে গোনে। আমাদের আবার মুড। খানকির ছেলেদের জানবি মুড ফুড নিয়ে কোনো চুদুরবুদুর নেই। খালি আছে মজা। বাবলা গাছে কাতলা মাছে কি খেলা যে জমেছে কি বলবো। টুনুক টুনুক ঘণ্টা বাজছে। লাল নীল আলো মারছে, ডান্স পার্টিতে যেমন থাকে। ওদিকে আবার ডালে ডালে রুই মৃগেলের চকচুকি, পাতায় পাতায় মোরলা মাছের বাহার। চিকমিক চিকমিক, চিকমিক চিকমিক।
বাওয়াল কেউ থামাতে পারবে না বাবা। সাহেবরা তো রাত দিন ধরে মারল। পারল? সাহেবরা হেদিয়ে গেল তো এরা এলো। আরে বাবা, ইংরেজি ঝাড়লে যদি বাওয়াল ঠেকানো যেত তাহলে আর দেখতে হতো না। টাকার গোছটা নিয়ে এবার ব্যান্ড দিয়ে জড়ায়। তারপর গোছটা ছুড়ে দেয় গোবিন্দর কোলে। ৩,০০০ আছে, পোর্টেবল হয়ে যাবে। ক্লাবের টিভি গুরু। আবার কি? সবাই যখন জালি ব্যবসা বলছে তখনও আর ও টাকা শালা ঘরেই রাখব না। আর কোকা, এই নে ৪০০। মাল কিনবি? ৪০০ টাকায় তো ২০টা বোতল হবে গুরু। ২০টা বোতল? আরে ফোঁটা। ও বাংলা ফাংলা নয়, ইংলিশ ইংলিশ, ফরেন লিকার শপ। কি আনবো হারবার্দা? আজ তো তবে বাঘের খেলা। একটা হুইস্কি নিবি বড়, একটা রাম নিবি বড়, ৩ কিলো বরফ নিবি নতুন বাজার থেকে। যারা মাল খায় না তাদের জন্যে চপ, ঝাল ঝাল চানা, তারপর চিংড়ির কাটলেট, ওই যে ন্যাজ বেরিয়ে থাকে। তারপর সল্টেড বাদাম নিবি, সিগারেট নিবি। দূর, অত কি বলা যায় নাকি? ওটাতেও শিখলি না। আজ হলো একেবারে যাকে বলে মেমফুর্তি। হারবার্ট ওদের বলেছিল ৮:৩০ নাগাদ চলে আসতে। তারপর হারবার্ট ঘুমিয়েছিল কিছুক্ষণ। ঘুম থেকে উঠেছিল ৭টায়। দরজার বাইরে চেয়ার নিয়ে গিয়ে সাইনবোর্ডটা নামিয়ে এনেছিল। তাতে লেখা ছিল মিতের সহিত কথোপকথন। প্রো হারবার্ট সরকার। সাইনবোর্ডটা দেওয়ালের দিকে মুখ ঘুরিয়ে রেখেছিল। খোদলের তাকের বই দুটোর তলায় একটা নতুন ব্লেড ছিল। সেটা আছে কিনা দেখেছিল। তারপর দরজা টেনে ভেজিয়ে দিয়ে দোতলায় জ্যাঠাইমার সঙ্গে দেখা করতে গিয়েছিল। জ্যাঠাইমা মন দিয়ে টিভি দেখছিলেন। কিছুক্ষণ পাশে দাঁড়িয়ে নিঃশব্দে চলে এসেছিল হারবার্ট। খাতার একটা পাতার আধখানায় ঘ্যাচ ঘ্যাচ করে কি লিখে বুক কেটে রেখেছিল। মালের পার্টি খুব জমেছিল। বালতির মধ্যে অনেকটা বরফ গলে জল জমছিল। হারবার্ট ওদের বলল, পাখার হাওয়ায় ঠান্ডাটা ছড়িয়ে ঘর শীতল হবে। হারবার্ট বলেছিল, যা ঘাবড়ে দিয়েছিল। ওই যে ঘোষ, যে চিঠি দিয়েছিল, শালা তাকিয়ে আছে গোয়ার্ড গেলের মতো। আর খালি ইংরেজি বলছে। যত বলছে তত সব আমার গোলটুলি হয়ে যাচ্ছে। আর খবরের কাগজের মেয়েটা কি আজব মাল গুরু। পুকপুক করে সিগারেট খাচ্ছে, আবার এই দেখি ফ্ল্যাশ মেরে মেরে ফটো তুলছে। আচ্ছা হারবার্টদা, তোমার এই মরার সঙ্গে কথাটা সবটাই কি ঢপের কীর্তন ছিল? তোর কি মনে হয় ঢোপ হলে অত লোক আসত তোমার কাছে? অত লোক, অত কথা সব ফেনা। তবে এ ব্যবসা আর করব না। বদনাম যখন রটবেই তখন আর এসব লাইনে হারবার্ট সরকার নেই। তাহলে কি করবে গুরু? ভাবছি। ভাবতে ভাবতে লাইন একটা ঠিকই বেরোবে। ও দেখেছিস, সাইনবোর্ডটা খুলে ঘরে নিয়ে এসেছি। কোকা, একবার ওইটা দেখিয়ে দে তো বাবা। কোকা দুটো জিনিস দারুণ দেখায়। একটা হচ্ছে কোনো একটা ইসবগুলের বিজ্ঞাপন, যার নাম চেয়ার পায়খানায় বসে হনুমান হাঁকছে, এটা ও টিভি থেকে তুলেছিল। অন্যটা হচ্ছে কৃষাণু আর বিকাশ মোহনবাগানে সই করার সময় গজু বোসের মুখ। কোনটা গুরু? চেয়ার পায়খানা? না না, গজু বোস। কোকা দেখালো। খুব রগড় হল। ধুম নেশা হয়েছিল। বালতি ভরতি বরফ গলা জল। বোতলে একটু রাম থেকে গেল। ঘর থেকে ওরা যখন বেরোয় তখন হারবার্ট জানালা বন্ধ করছে। অনেক রাত্রিরে বমির ধুনকিতে গলির বাড়ি, রাস্তার বাড়ি, কোথায় বাড়িতে ফেরার সময় কথাটা বলেছিল বরকা। ভালো করে ঘুমোক। ঘুমোলেই ঠিক হয়ে যাবে। বিদেশে প্রাণেশ, তুমি করিয়া ভ্রমণ, দেখিবে নূতন দৃশ্য প্রত্যেক দিবস। বলদেব পালিত। হারবার্ট জ্যাঠাইমার সঙ্গে পুরী বেড়াতে যাবার সময় যে খাতাটি কিনেছিল তার থেকে জানা যায়, এখানে বইতে একটা ফ্যামিলি ট্রি দেয়া আছে। ছবিটি ভিডিওতে আমি যোগ করে দিচ্ছি।
যা হারবার্টের খাতা থেকে জানা যায়নি তা মোটামুটি। হারবার্ট সরকার, পিতা ললিত কুমার, মাতা শোভারানী। হারবার্টের আবির্ভাব 16 সেপ্টেম্বর 1949। ললিত কুমার যুদ্ধের বাজারে কামানো টাকা ফিল্মে লড়িয়ে বুড়বক বনে যান। 1950-এ হারবার্টের 1 বছরের জন্মদিনের পরেই চলচ্চিত্রে ব্যর্থ নায়িকা মিস রুবির সঙ্গে দার্জিলিং কার্শিয়াং রুটে জিপ দুর্ঘটনায় আরও 2 আরোহী ও ড্রাইভার সমেত খতম। মা শোভারানী শিশু হারবার্টকে বিডন স্ট্রিটে মাতুলালে নিয়ে যান। সেখানে মাস 8 পরে ছাদে ধাতব তারে ভিজে কাপড় মেলার সময় শোভারানী বিদ্যুৎস্পৃষ্টা হন। শিশু হারবার্ট মা যাব বলে যেতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে কাঁদতে থাকে এবং চিত হবার সঙ্গে সঙ্গে আকাশে একটি মুখ পোড়া ও একটি পেটকাট্টির মারাত্মক টিলিপ্যাচ দেখে বিভোর হয়ে থাকে এবং এইভাবেই তার প্রাণরক্ষা পায়। শিশু হারবার্ট পুনরায় পিতৃগৃহে ফিরে আসে এবং যেনতেন প্রকারেণ বড় হতে থাকে। জ্যাঠাইমাই যা কিছুটা আদর দিত। জ্যাঠামশাই গিরিশকুমার বেশ্যাসক্ত ছিলেন। ফলে তার অবশ্যম্ভাবী ব্যাধি হয়, যার পরিণতি জেনারেল প্যারালিসিস অফ দ্য ইনসেন। ইনি ছোটবেলা থেকেই হারবার্ট দেখে আসছে। দোতলায় থাকেন, ঘর বারান্দা করেন এবং ঘণ্টাখানেক পরে পরে মোরগ যেমন ডাকে তেমনি নিয়মিতভাবে পিউ কাহা বলে চেঁচান। আগে রান্নাঘরে বা একতলার উঠোনের পাশে সদর কলঘরে জ্যাঠাইমা থাকলে এখানে আসছি গো বলে সাড়া দিতেন। গিরিশকুমারের 2 পুত্র, ধর্মনাথ, হারবার্টের ধন্যাদাদা ও কৃষ্ণলাল। কৃষ্ণলাল ইংরেজির অধ্যাপক, প্রগতিশীল ও অবিভক্ত কমিউনিস্ট পার্টির অতীব নিকট ছিলেন এবং এখনও তাই বিশ্বাস করেন। বহরমপুর KN কলেজে পড়াতেন। ওখানেই ছোটখাটো বাড়ি করেছেন। পৈতৃক বাড়ির অংশ ছেলে বিনুর মৃত্যুর পরে ধন্যাদাদাকে লিখে দেন। ধন্যা শিশুকাল থেকেই খচ্চরের আদি ও লোভী। মিন্টে অর্থাৎ টাকশালে চাকরি জুটিয়েছিল। আগে তো এত কড়াকড়ি ছিল না, হয়তো ঘুষও কিছু দিত। রোজ ধন্যা টিফিন বাক্স ভরে শিখি আধুলি ঝেড়ে আনত। ধরা যখন পড়ল তখন কবছর ধরে ঝেড়েছে বোঝার উপায় নেই। চাকরি গেল, জেলে গেল, যদিও সাজা কিছুটা মকুব হয়। বেরিয়ে ধন্যা নাদুবাবুর বাজারে তালাচাবির মস্ত দোকান দিল, বিয়ে করল। 3 ছেলের বাপ হল। 3টির মধ্যে বড়টি গৌহাটিতে থাকে। ভ্যাবলা গোবলা, বউয়ের নেওটা। ওইটা তাও ভালো। বাকি 2টো লাফাঙ্গা কেদো হাত বদমাইশ। মেজটি বাড়ির চিল ছাদে কেবল টিভির অ্যান্টেনা বসিয়েছে। স্টার টিভি, টিভি, BBC এইসব লোকে তো আজকাল হামলে দেখছে। ছোটটি এক ব্ল্যাক বেল্টকে কাবু করে তার সঙ্গে শেয়ারে কারাটে কুংফুর স্কুল খুলেছে, যদিও নিজে ধুড এসবের কিছু জানে না। ধনাদাদার বউ কাজের লোক, ইংরেজি স্কুলে পড়া। বাড়িতে রান্না শেখায়। 3 মাসের কোর্স স্ন্যাকের, যার মধ্যে পার্টি লোফ থেকে রিবন স্যান্ডউইচ এইসব আছে, আর আছে মোগলাই, সেটাও 3 মাসের কোর্স। রেইনবো পোলাও, মুর্গ ইরানি ও আরও কত কি। আগে অর্ডার দিলে বার্থডে কেকও পাওয়া যায়। ধন্যাদাদার বউ এর ক্লাসে অনেক বউ আসে। হারবার্ট গলির উপরে, বলতে গেলে বাড়ির বাইরে, যে ঘরটায় থাকে সেখান থেকে এই বউদের আসা যাওয়া দেখা যায় না। হারবার্টের খাতায় এই গোটা ব্যাপারটা সম্বন্ধে 2টি লাইন রয়েছে। ধন্যাদাদার হোল ঘরে কেন্নিরা খলবল করে। হারবার্ট সরকার নন্দকুমার ইনস্টিটিউশনে ক্লাস 3-তে ভর্তি এবং ক্লাস 5 থেকে 6-এ ওঠার পর যায়নি। বাড়িতেই যা টুকটাক পড়ত। হারবার্ট যে স্কুলে যাচ্ছে না সেটা প্রথম কয়েক মাস কারো চোখেও পড়েনি। যখন জ্যাঠাইমার চোখে পড়ল তখন বেশ কিছুদিন ধরে নিজেই তার হারবার্টকে মুদির দোকানে ও বাজারে পাঠানো হয়ে গেছে। অবশ্য স্কুলে তাকে ধন্যাদাদার টিফিন, পরীক্ষার সময় চোতা, বই এইসব নিয়ে যেতে হতো। ধন্যা যেহেতু সব সাবজেক্টে টুকত তাই তার বই লাগত বেশি। বাইরে থেকে অঙ্ক করে পাতা সাপ্লাই দেওয়াটা এ পাড়ার রেওয়াজ। সবাই ঘরের ছেলে বলে মাস্টাররাও এ ব্যাপারে মাথা ঘামাতেন না। গত 31 বছরে নন্দকুমার ইনস্টিটিউশন থেকে মাত্র 3 জন সেকেন্ড ডিভিশন পেয়েছে।
হারবার্টের বয়স যখন 18 তখন জ্যাঠাইমা তাকে নিয়ে 15 দিনের জন্য পুরী গিয়েছিলেন। হারবার্ট সঙ্গে একটি খাতা ও কলম নিয়েছিল। ওরা উঠেছিল ভারত সেবাশ্রম সংঘের আশ্রমে। সেখানে হারবার্টের কবি প্রতিভা জাগ্রত হয় ধাপে ধাপে। যে হারবার্ট পুরীতে নেমেই লিখেছিল, বাংলার পরে আছে উড়েদের দেশ, রোজ রাতে যায় তথা পুরী এক্সপ্রেস। সেই হারবার্টই 4 দিন পরে লেখে, ওই এলো ঢেউ, ওই গেল ফিরে, অবিরাম আসা যাওয়া সাগরের তীরে। এবং তারই 3 দিন বাদে জটিলতর, স্থলবায়ু বহে বেগে, জলবায়ু ভালো নয়, অক্টোপাসের ভয়, কি হয় কি হয়। হারবার্ট পাড়ার দর্জির দোকানে গিয়ে নিয়মিত বাংলা কাগজ পড়ত। সেলুনে শুকতারা ও নবকল্লোল পড়ত। হারবার্টের ছন্দজ্ঞান ও উপলব্ধি উজ্জ্বল ভবিষ্যতের ইঙ্গিত দিয়েছিল, যদিও শেষ অবধি কিছুই ঘটেনি। পুরী থেকে ফিরে হারবার্ট লিখেছিল, টুপিধারী নুলিয়ার রগুড়ে জীবন, কোনই খরচ নাই প্যান্ট ও জামায়, সারাদিন জ্বলে নেমে করে হুটোপুটি লুটোপুটি করে আর পয়সা কামায়। কাব্যবোধ ও কাব্যদক্ষতা যে কিভাবে হ্রাস পেতে পারে তারও এক মৃত উদাহরণ হারবার্ট। যার কলম দিয়ে এইসব বেরিয়েছে তারই লেখা, এগুলি পড়লে কে না মর্মাহত হবে। ফুটপাথে ফুটফাট, ভুট ভাট ঘুট, ধন্না অফিসে যায় পায়ে গামবুট। বা কি গরম পড়েছে যে উঠ, আরশোলা কানে করে কুট। এই হাস্যকর স্টুপিডিটির পর ভালগারধর্মী হলেও ঝিদের দলবদ্ধ বৃষ্টি ভেজা দেখে লেখা এই গানের মধ্যেও যেন ভরসা পাওয়া যায়, হয়তো বা কিছুটাই। তোমরা ভিজছ কেন গা, ভিজে গা, তোরা ভিজবি কেন লো, গা এলো। কিন্তু শেষটায় যা হতাশাই শুধু নয়, করুণারও উদ্রেক করে, তা হল আর কিছু না পেরে অমিক সিং অরোরার গানের লাইন টুকে দেওয়া। এটিই হারবার্টের খাতায় তার শেষ হাতের লেখা। আমায় তোমার কাজললতার কালি করো। ধন্নাদাদাদের বাড়িটা খুব বড়ও নয়, ছোটও নয়। দোতলার ওপরে ছাদ, সেখানে ঠাকুর ঘরের ওপরে চিলছাদ, তার ওপরে গঙ্গাজল আসার ট্যাঙ্ক ছিল। এখন যেখানে স্টার টিভির অ্যান্টেনা। বাড়ির সদর গেটের দিকে নয়, গলির মধ্যে একটা ছোট ঘর আছে। এই ঘরটি একাধারে পুরনো বইপত্র, 78 রেকর্ড, দলিল দস্তাবেজ এবং ইলেকট্রিক মিটারের ঘর। এই ঘরটিতে যখন কলকাতায় বিনু পড়তে আসে 1969 সালে, তখন একটি ছোট তক্তপোষ ও টেবিল ফ্যানের ব্যবস্থা করা হয়। বিনুর মৃত্যুর পরে ঘরটি কয়েক বছর বন্ধ ছিল। পরে এটি হারবার্টের অফিস এবং শেষ রাত অবধি তারই ঘর ছিল। এর আগে হারবার্ট দোতলার ভেতরের বারান্দায় শুত। ওখানে বৃষ্টির ছাট আসত না। হারবার্টের জামা কাপড় থাকত ছাতে ওঠার সিঁড়ির পাশে দড়িতে ঝোলানো। চিলছাদে ওঠার জন্য আগে একতলা থেকে শটান একটা ধচাপচা কাঠের সিঁড়ি ছিল, কিন্তু সেটা দিয়ে উঠলে পাশের বাড়ির ভাড়াটেদের শোবার ঘর দেখা যেত। ওরা চেঁচামেচি করাতে সিঁড়িটির ব্যবহার প্রায় বাতিল হয়ে যায়। বিনুর মৃত্যুর কয়েকদিন পরে একদিন খুব ঝড় হয়। সেই বৃষ্টির রাতেই সিঁড়িটার নিচের দিকটা ভেঙে পড়ে। ওপর দিকটা তখনও চিলছাদে আটকে ঝুলছিল। ওপর থেকে খুঁচিয়ে তখন বাকিটা ফেলে দেওয়া হয়। ধন্নাদাদাদের বাড়ির সামনের মোড়ে পাড়ার কালী পুজো হয়। দুর্গাপুজোটা হয় একটু এগিয়ে বারোয়ারি মোড়ে। ওখানে বেচাদার মিষ্টির দোকান আছে। সারা বছর একই খাবার, কিন্তু দোলের সময়ে ওখানে দোলবড়া বানানো হয়। ললিতকুমারের একটি ফটো অ্যালবাম উত্তরাধিকার সূত্রে হারবার্টের পাওয়ার কথা ছিল। এতে ছিল প্রথম দিকে রুডল ভ্যালেন্টিনো, লন চ্যানি, নানা ধরনের চরিত্রে ডগলাস ফেয়ারব্যাঙ্কস, চ্যাপলিন, গ্রেটা গার্বো, লিলিয়ান গিস, মেরি পিকফোর্ড, এরল ফ্লিন থেকে শুরু করে পরবর্তী সময়ের ক্লার্ক গেবল, রবার্ট টেলর, ভ্যান হেফলিন, হামফ্রে বোগার্ট, বেটি ডেভিস,
ভিভিয়ান লেই, ক্যাথরিন হেপবার্ন প্রমুখের রঙিন ফটো। একটি ফটোতে দেখা যায় ললিত কুমার ও শোভারানী একটি সানবিম ট্যালবট মোটরযানের সামনে। মধু বোস ও সাধনা বোসের মধ্যে ললিত কুমার। ব্যর্থ নায়িকা মিস রুবি ও ললিত কুমার। শিশু হারবার্ট কোলে শোভারানী। শিশু হারবার্ট। অ্যালবামটি হারবার্ট কোনোদিন চোখেও দেখেনি। কারণ ধন্যা অ্যালবামটি মেরে দেয় এবং তার আলমারির তলায় পুরনো জামাকাপড়ে জড়িয়ে রেখে দেয়। ললিত কুমারের আর একট সংগ্রহ ছিল, নানা ধরনের সিগারেট হোল্ডার। সেটি অবশ্য ধন্যা নয়, অন্য কেউ লোপাট করেছিল। বহু সন্ধান করেও ধন্যা সেই চুরুটের বাক্সটি খুঁজে পায়নি যার মধ্যে ললিত কুমার তার সিগারেট হোল্ডারগুলি রাখতেন। ললিত কুমারের সাহেবিয়ানার দৌলতে ধন্যাও মাঝে মধ্যে বিলিতি সিগারেট ও স্কচ হুইস্কি ঝেড়ে মেরে দিত। টাকাও সরাত। হিসেব করে কিছু করার লোক ললিত কুমার ছিলেন না। অতএব ওসব ছুটকোছাটকা ব্যাপার কোনোদিন তার চোখেও পড়েনি। ললিত কুমার যুদ্ধের বাজারে ছাট লোহা ও তামার কারবার করে যে বিপুল অর্থ কামিয়েছিলেন তা সিনেমার মাধ্যমে ভোগে না গেলে হারবার্টের জীবনকাহিনী যে অন্যবিধ হতো সে বিষয়ে সন্দেহের কোনো অবকাশই থাকতে পারে না। হারবার্ট সরকার 5 ফুট 6 ইঞ্চি লম্বা, ফর্সা, চোখা, সাহেবি গড়ন, রোগা। ললিত কুমার নিশ্চয়ই ভেবেছিলেন ছেলের চেহারার সঙ্গে কোথাও একটা লেসলি হাওয়ার্ড মার্কা হলিউডি চেহারার মিল আছে। সাহেবি নাম হয়ে গেল হারবার্ট। হারবার্টের মা উত্তর কলকাতার ছায়া ছায়া বাড়ির প্রায় শ্বেতাঙ্গিনী সুন্দরী। ললিত কুমারও কম সুপুরুষ ও কেতাদুরস্ত ছিলেন না। যেভাবেই হোক হারবার্টের চলাফেরা ও তাকানোর মধ্যে সুন্দর একটা হিরো হিরো ভাব বরাবরই ছিল। তাকে আরও সাহেবি লাগত কারণ বেশিরভাগ সময়ই তার ভয় করত। ভয়ের ফ্যাকাশেটা ফর্সা ভাবটা আরও বাড়িয়ে দিত। বাবা মার কারণে মোটর গাড়ি ও বিদ্যুতের ভয় তো ছিলই, পরে এর সঙ্গে ধন্যার মারের ভয় ছিল। জ্যাঠামশাইয়ের যখন তখন পিউ কাহা চিৎকারের ভয় ছিল। বিনু আবার নতুন এক ধরনের ভয় নিয়ে এসেছিল। এর মধ্যে অবশ্য বছর 14 বয়সে হারবার্টের এক আশ্চর্য অভিজ্ঞতা হয়। পুরনো বই ঘাঁটতে ঘাঁটতে তার তলার ওই শেষ ঘরেই একদিন দুপুরে সে একটি টিনের তোরঙ্গ পায়। সেই তোরঙ্গের মধ্যে একটি মরার মাথা ও কয়েকটা লম্বা হাত পেয়েছিল হারবার্ট। এ বাড়ির ঝাড়ে গোষ্ঠীতে কেউ কখনো ডাক্তারি পড়েনি, ম্যাজিকও দেখায়নি। আচমকা তোরঙ্গ খুলে ওই খুলি, চোখের কন্দর ও দাঁত দেখে প্রথমটায় ভয় তো পেয়েছিল হারবার্ট। পরে বারবার, যেন নেশার ভরে, এসে তোরঙ্গটা খুলে খুলি আর হাতগুলো দেখত হারবার্ট। ভাবতে চেষ্টা করত এটা যার খুলি সেই লোকটা কে হতে পারত। যেই হোক, তার জন্যে অসম্ভব কষ্ট পেত হারবার্ট। বছর 2 পরে একদিন হাতগুলো আর ওই কঙ্কালের মুন্ডুটা হারবার্ট একটা থলিতে ভরে ভোরবেলা কেওড়াতলায় আদিগঙ্গাতে ফেলে দিয়ে এসেছিল। ওই তোরঙ্গটিতে সে তার জিনিসপত্র রাখত, পরে টাকা পয়সাও রাখত। গঙ্গায় সেই হতভাগ্য অজ্ঞাত পরিচয় মানুষটির অবশেষ বিসর্জন দেওয়ার পরে হারবার্টের মধ্যে চরম দুর্মদ মৃত্যুচেতনা জেগে ওঠে। তার মনে হতো সে ওই ফাঁকা দুটি চোখের কোটরের মধ্যে যেন তলিয়ে যাচ্ছে, আর তার চারপাশে নাগরদোলার মতো তারা বা জোনাকির আলো ঘুরছে। এবং এরই পরে সে পূর্বকথিত অতীব প্রয়োজনীয় 2টি বই আদ্যপান্ত খুঁটিয়ে পড়া শুরু করে। এরপর হারবার্টের কম্বজসী বন্ধুদের মধ্যে সুইসাইড করে খোড়ো রবি। তখন হারবার্টের বয়স 19। খড়কাটার কল বাড়িতে ছিল বলে নাম ছিল খোড়ো রবি। খোড়ো রবি ছেলেটা ছিল ভালো। পেছনের পাড়ার জয়া বলে একটা বেটে মেয়েকে খুব ভালোবেসে ফেলেছিল খোড়ো রবি। জয়ারা রোজ বিকেলে দল বেঁধে পাক মারতে বেরোত, এসে এপাড়ার মেয়েদের সঙ্গে গল্প করত। জয়াকে দেখলেই খোড়ো রবি যে কেমন একটা করত সেটা সবাই জানত। অবশ্য খোড়ো রবির সাহস ছিল না, দঙ্গল ছেড়েও বেরোত না। কিন্তু পুজোর অষ্টমীর দিন মাথায় যে কি খেয়াল চাপল খোড়ো রবির তা সেই একা জানত। পুজোর বেমক্কা ভিড়ে ওদের পাড়ার প্যান্ডেলে গিয়ে খোড়ো রবি তখন পুচকে পুচকে ফাউন্টেন পেন বাজারে এসেছিল, সেই একটা কলম আর একটা কাগজ জয়াকে ধরিয়ে দিল।
কাগজে একাবেকা কাগের ঠ্যাং বগের ঠ্যাং হাতের লেখায় জজা দেবীর পদতলে ভক্তের এ ক্ষুদ্র পূজা উপহার ইতি রবি ও পাড়ার ছেলেরা হাতে নাতে ধরল রবিকে। জয়া হুডমুড করে বাড়িতে পালাল। রবি ওদের হাত ছাড়িয়ে পালাল। জাপটাজাপটিতে রবির পুজোর জামা ছিঁড়ল। রাতে খোডো রবির বাড়িতে জয়ার কাকা এল। দুই পাড়াতে টেনশন হল। নবমী দশমী খোডো রবি বেপাত্তা। ভাসানের জেল কাটেনি, একাদশীর দিন শেষ দুপুরে হৈ হৈ কাণ্ড। কর্পোরেশনের ঘেরা পুকুরে আত্মঘাতী খোডো রবির মরা ভাসছে। খোডো রবির মৃতদেহ পশ্চিম পাড়ের কাছে দুমানুষ জ্বলে ভাসছে আর দুলছে। পাড়ে পাড়ার সব ছেলেরা হারবার্ট। রোদ্দুর কিছুটা স্বচ্ছ করেছে, তলায় দামের ঝাঁক দেখা যায়, তারপরে গাঢ় শ্যাওলার সবুজ হয়ে অন্ধকার। পাড়ের কাছে একটা সাইকেল দাঁড় করানো। লম্বা বাঁশ বাড়াচ্ছে কেউ। সুইমিং ক্লাবের দুজন ছেলে সাঁতরে এগোয়। ডাইভিং বোর্ডের কাছ থেকে বাঁশের খোঁচা খেয়ে উল্টোনো খোডো রবি ঘোলা জ্বলে আসে। রোদ্দুর দ্রুত পালাচ্ছে। পুলিশ এসে গেছে। সার্জেন্ট এগোতে এগোতে বলে, লাশ উঠেছে, কেউ জবাব দেয় না। দুই সাঁতারু খোডো রবির কাছে এসে ছুতেই সে যেন ছোট ছোট ঢেউতে ভর করে সরে যেতে চায়। ওরা দুপাশ থেকে কাঁধের কাছে জামা খামচে ধরে ফেলে। খোডো রবি আটকা পড়ে যায়। ওরা পা দিয়ে জল কেটে কেটে পাড়ের দিকে এগোয়, আর খোডো রবির একমাথা চুল জ্বলে টান টান হয়ে যায়। খোডো রবিকে হারবার্টের শেষ রোদে মনে হয় এক ঝাঁক বাধ্য মাছ হয়ে ফিরে আসছে। এই দৃশ্যটি একটি ফটো হতে পারত। হলেও কবে হলদেটে কোনা খাওয়া হয়ে শেষে তুলোটে অস্পষ্ট হয়ে গেছে। অথচ শত শত বছর ধরে চাঁদের আলোয় বা শীতের ভোরে কুয়াশায় তার প্রেম নিয়ে খোডো রবি ওই মরণজলে ভেসে থাকবে। তাকে ঘিরে মৎস্যকন্যারা ওলটপালট করবে, যারা কাঁদলেও তাদের চোখের জল কেউ দেখতে পাবে না। আমার নাম হারবার্ট। আমি বাট। বাট দেখেছ? এবার লাট দেখবে। মখমলায়েম ঘাসফুলের মাঠে হুড়িপড়িদের খেলা। ঘুড়ি, এরোপ্লেন, বেলুন, ঝুলঝাড়ু, মানুষ, প্যারাশুট, পাখি সবই একসময় নেমে আসে। অথচ তার আগে ওঠে। ওটাও ওঠে, নেমে আসে। মানুষ যদি এক হয় তাহলে শূন্য হল মরা মানুষ। মানুষ যোগ মরা মানুষ সমান 1 যোগ 0 সমান 1 সমান খোডো রবি। ফাঁকফো করে জলের হেজালি, ঢাকনা পেড়ে শাড়ির খেয়ালি। হারবার্ট। মানব জীবন ছাই বড় বিষাদের। মানকুমারী বসু। রাব্বা, রাব্বা। রোদ পেটে মেখে যে ঘুড়িটা উঠছে তো উঠছেই, তার গোত্তা খাওয়ার সময় চোখ সরিয়ে নিলে ওই তেরোতলা বাড়ির ওপারে সেদিন অবধি হাওড়া ব্রিজ দেখা যেত। ভিক্টোরিয়ার চূড়া, ওই সাহেবপাড়া, সিনেমাপাড়া, নতুন বাজার টেলিফোন অফিস, আরও কাছে শিলদের ছাদ, তারপর হাড়িফাটা পালদের। কেষ্টান বাড়ির পাঞ্জাবি ভাড়াটেদের জামাকাপড় শুকোচ্ছে। তারপর দীর্ঘনিশ্বাস মাখা হালদারদের ছাদ, যেখানে বুকি সুন্দর, রং ময়লা, নরম, ঈষৎ উদ্ধতবুক বুকি আর কখনো বিকেলে স্কুল থেকে ফিরে এমাথা ওমাথা হেঁটে হেঁটে পড়বে না, হাতে ভোলা বই। জোরে হাওয়া দিলে ওদের ছাদের টবের গাছগুলো নুয়ে পড়ছে, বুকির চুল এলোমেলো হয়ে যাচ্ছে, বইয়ের পাতা উড়ে যাচ্ছে। চিলছাদটাই ছিল হারবার্টের জায়গা। ওই চিলছাদেই হারবার্ট সবকিছু উপলব্ধি করেছিল। যে আশ্চর্য স্বপ্ন তাকে সামাজিক প্রতিষ্ঠা ও খ্যাতি দিয়েছিল, অথচ প্রকারান্তরে যা ছিল তার সমূহ বিনাশের কারণ, সেই স্বপ্ন হারবার্ট দেখেছিল এই চিলছাদেই। চিলছাদে ছিল গঙ্গাজলের ট্যাঙ্ক। আগে হারবার্ট এই ট্যাঙ্কের ভেতরে নেমে মিহি কাদা সাঁতলে সাঁতলে জ্যান্ত সাদা কুচো চিংড়ি ধরত, তিরতির করে ঠ্যাংগুলো ছুটছে। ট্যাঙ্কের ভেতরের গায়ে গোল গোল পেডি লেগে থাকত। পরে জল আসা বন্ধ হয়ে গেল। তলার কাদা শুকিয়ে গেল। পাইপটা ভেঙে গেল। পরে বৃষ্টির জল জমত। তখন ভেতরে একটু হয়তো শ্যাওলার মতো হতো, বা জলে ফেনা জমে 2-1টা ডিগবাজি খাওয়া জলপোকা বা মশার বাচ্চা জন্মাত, কিন্তু ওই পর্যন্তই।
গঙ্গাজল আসা বন্ধ হয়ে গেল বলে ট্যাঙ্কটাও মরে গেল। তখন কিন্তু হারবার্টের কাছে মরা ট্যাঙ্কটা অন্যভাবে প্রয়োজনীয় হয়ে উঠেছিল। হারবার্ট তখন হেঁচড়ে ছেঁচড়ে ট্যাঙ্কের তলায় ঢুকে ঠান্ডা ছায়ায় গরমকালে ঘুমোত। আচার বা লজেন্স পেলে নিয়ে যেত। লজেন্সটা কয়েকবার চুষে একটা কাগজের ওপর রেখে পরলোকের কথা পড়ত। পড়তে পড়তে ঘুমিয়ে পড়ত। ঘুম থেকে উঠে যদি দেখত গোটা ৩ বা ৪, তার চেয়ে বেশি পিঁপড়ে চিলছাদে উঠত না, পিঁপড়ে লজেন্সটা খাচ্ছে, তাহলে টোকা দিয়ে দিয়ে তাদের তাড়াত। আর একরকম ছোট ছোট অনেক পাওলা নিরীহ পোকা চিলছাদের ফাটলে থাকত। এদের মতো নির্বিরোধী ও অহিংস পোকা ভূভারতে আর আছে কিনা সন্দেহ। কলকাতায় যেবার আকাশপথে লক্ষ লক্ষ পঙ্গপাল আসে, তখন ট্যাঙ্কের গায়ে তাদের ক্রমাগত ঠক্কর খাওয়ার শব্দ হারবার্টকে বিস্মিত করেছিল। বৃষ্টির শব্দের থেকে একদম আলাদা। শীতকালে কৃষ্ণদাদার দেওয়া সোয়েটার আর জ্যাঠাইমার দেওয়া র্যাপার নিয়ে রোদ গরম চিলছাদে উঠে যেত হারবার্ট। বিশ্বকর্মার আগে থেকে চলতে থাকে ঘুড়ির মরশুম। সে সময় একদিন বিকেলে হারবার্ট ফাঁকা ছাদে ঘুমোচ্ছে, হঠাৎ পেটে সুটসুড়ি। জেগে দেখে পেটের ওপর দিয়ে কাটা ঘুড়ির হাপতা সুতো চলেছে। শিশুকালে মিতা মার অনতি দূরে শুয়ে ঢিলি প্যাচ দেখেছিল হারবার্ট। সে কথা তার মনে না থাকলেও ঢিলি প্যাচের প্রতি তার অদম্য এক আকর্ষণ ছিল। কিন্তু ঢিলি প্যাচ খেললে লাটাইতে অনেক সুতো রাখতে হয়, কারণ দেদারে সুতো ছাড়তে হয়। ছাড়তে ছাড়তে সাদা সুতো এসে গেলে বিপদ। টেনে প্যাচ খেলাতে ভায়োলেন্স বেশি। ঘুড়িও তখন বেহাওয়া না থাকলে ওডনদারের মনের কথা কিডমিট করে বলে। হারবার্টের হতভম্ব লাগত অসভ্য টানামানি দেখতে, আকাশপথে ঘুড়ি ছিনতাইয়ের ধান্দা, এর মধ্যে যে করে সে সম্ভবত বলাৎকারের আনন্দ পায়। হারবার্টের সবচেয়ে ভালো লাগত হাই অল্টিচুড দিয়ে আপনমনে কোনো কাটা ঘুড়িকে চলে যেতে দেখতে। ঘুড়িটা যদি একটু বেশি নাচানাচি করে, ওলটপালট করে, তাহলে বুঝতে হবে প্রায় কলের তলা দিয়ে কাটা পড়ায় সুতো খুবই কম। আর যদি মন্দ্র গম্ভীর ঢঙে পয়সার মতো ভারী হয়ে যায়, তাহলে বোঝা যাবে বিস্তর সুতো তলায় রয়েছে, ওই ঘুড়ি যে ধরবে তার লাটাইয়েরও সুদিন। ধন্যার ৩ ছেলে বড় ছাদ থেকে ঘুড়ি ওড়াত। ওদের চিলছাদে ওঠা ছিল বারণ। চিলছাদে ঘুড়ি পড়লে হারবার্ট জমিয়ে রেখে ওদের দিয়ে দিত। ঘয়লা, মোমবাতি, পঙ্খিরাজ, চৌরঙ্গি, পেটকাট্টি, চাপরাশ, শতরঞ্চি, মুখপোড়া, পান ও অন্যান্য বেনামা ঘুড়ির নকশাদার জেল্লা যতই হোক না কেন, গাঢ় রঙের বুলুম হল ঘুড়ির রাজা। মেঘলা আকাশে অনেক ওপর দিয়ে কেটে যাওয়া একটা কালো বুলুম দেখে হারবার্টের প্রায় ভয় করেছিল। এত গম্ভীর শেষযাত্রা হারবার্ট আগে বা পরে কখনো দেখেনি। এমনকি তার নিজের শেষ যাত্রারও এতটা গাম্ভীর্য ছিল না। এই চিলছাদেই হারবার্ট তার কিশোর জীবনে একদিন নিজের শরীরের মধ্যে থেকেই আশ্চর্য আনন্দ ও ইন্দ্রিয় সুখের সন্ধান পেয়েছিল। তখন তার চোখে কালো রৌদ্র, চারপাশে ১.৫ হাত উঁচু পাঁচিলের গায়ে উজ্জ্বল সবুজ শ্যাওলার ঢল। এখান থেকে কত কত বছর ধরে হারবার্ট দেখেছিল বিকেল হলে ওপর দিয়ে বকেরা লাইন দিয়ে ফিরে যায় ঘরে। সন্ধ্যার মুখে চামচিকে ও সন্ধ্যার পরে বাদুড় ওড়ে। এরোপ্লেনের আলো জ্বলে নেভে। চোখের পলক পড়ার আগে অগণিত তারার মধ্যে একটি খসে পড়ে। ফানুস ভেসে যায়। হারবার্ট ঘুড়িলণ্ঠনও দেখেছিল, ঠোঙার মধ্যে কাঠির ফ্রেম করে মোমবাতি বসিয়ে ঘুড়িতে বেঁধে ওড়ানো। একবার ফানুসে টান আসা অবধি ধরেছিল সে। ছোটবেলা রাস্তায় কমিউনিস্ট পার্টির অনুষ্ঠানে কৃষ্ণদাদার সঙ্গে গিয়ে হারবার্ট ফল অব বার্লিন আরও কি সব যুদ্ধের ডকুমেন্টারি দেখেছিল। একবার দেখেছিল বরফের চাঁদ উল্টে যোদ্ধাদের অতল জলে তলিয়ে যেতে। হারবার্টকে কেউ বলেনি যে ওটা আইজেনস্টাইনের আলেকজান্ডার নেভস্কি। আর অনেক আগে একবার ইন্দিরা হলে দেখেছিল একটা বাংলা বই, যাতে শ্বশুরবাড়ির উঠোনে সাবিত্রী চ্যাটার্জি মাথায় চুটি নিয়ে দাঁড়িয়েছিল। আর পাড়ার পুজোয় অন্যান্য সিনেমার মধ্যে দেখেছিল ফির সুবাহ গীত। পরে পয়সা কামাবার পরে কেওড়া পাবলিকের অনুরোধে ভাড়া করা ভিডিওতে অবশ্য অনেক ছবি দেখেছিল হারবার্ট। কিন্তু তার যা কিছু শেখার তার অর্ধেকটা যদি পূর্বকথিত ২টি বই থেকে হয়, তাহলে বাকিটা ওই চিলছাদে। চিলছাদ থেকেই হারবার্ট ও বুকি পরস্পর আকৃষ্ট হয়।
রোজ বুকি বিকেলে ছাদে আসত। হারবার্ট তো চিলছাদে থাকবেই। এই সময়ে দুজনে দুজনকে নিবিড়ভাবে পেত, যদিও মধ্যে দুটো বাড়ির ফারাক থাকত। বুকি যতক্ষণ না আসত ততক্ষণ রোদে মেলা বুকির ফ্রকগুলো হারবার্টকে সঙ্গ দিত। বুকি স্কুলে যেত আসত রিকশায়। বুকিরা হালদার বাড়িতে ভাড়া এসেছিল। বছর দুয়েক ছিল, তারপর চলে যায়। হারবার্টের তখন 16, বুকির বছর 11 হবে। চলে যাবার আগে সরস্বতী পুজোর পাড়ার লাইব্রেরি ঘরের পাশে ওদের প্রথম কথা হয়। ব্যানার্জিদের গেটের থামের পাশে প্রায় লুকিয়ে ফিসফিস করে হারবার্ট বলেছিল, আমি চিঠি দিলে নেবে? বুকি মাথা নেড়ে বলেছিল, হ্যাঁ। তুমি কোনো ক্লাসে পড়ো? 6। তুমি? আমি পড়ি, তবে স্কুলে পড়ি না। বাড়িতে মাস্টার আসে? হারবার্ট মাথা নেড়ে বলেছিল, হ্যাঁ। যদিও এটা বলতে তার ভালো লাগেনি। বুকিরা চলে যাবার পরে হারবার্ট কয়েক মাস চিলছাদে ওঠেনি। পরে গিয়েছিল ঠিকই। হারবার্ট দেখতে পেত বিকেল ফুরিয়ে গেলে যখন ছায়া ছায়া হতে থাকে, একটা দুটো করে আলো জ্বলে, উনুনের ধোয়া নদীর মতো ভেসে যায়, তারও একটু পরে ওই ছাদটাকে আর কোকা বলে মনে হয় না। হয়তো ওই অস্পষ্ট অবুঝের মধ্যে বুকি দাঁড়িয়ে আছে, হাসছে, হাত নাড়ছে। চোখ কচলে দেখলে ঠিক যেন মনে হয় তাই। চোখটাও তো তখন একটু ঝাপসা থাকে। পরে তো ওই ছাদটুকু চলে গেল যখন হালদাররা দোতলা ওঠাল। চিলছাদের পাঁচিলের গায়ে হারবার্ট ইট দিয়ে ঘষে বউ লিখে রেখেছিল, গভীর করে। লেখাটার ওপরে শ্যাওলা হয়ে গেলেও হারবার্ট বুঝতে পারত যে ওর তলায় সেই অক্ষরটা তাকে মাথা নেড়ে নেড়ে বলছে, হ্যাঁ। চিলছাদ কোনোদিনও হারবার্টের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেনি। কিন্তু দুটো ঘটনা ঘটেছিল যার থেকে বিপদ হতে পারত। একবার সন্ধেবেলা তুমুল বৃষ্টিতে আটকে গিয়েছিল হারবার্ট। সে জলের কিতর। তার ওপরে ট্যাঙ্কের ওপরে শিল পড়ার শব্দ। ট্যাঙ্কের তলায় ঢুকে গিয়েছিল হারবার্ট। কয়েকটা শিল ধাক্কা খেয়ে ছিটকে তার কাছে আসছিল। বিদ্যুৎ চমকাচ্ছিল। মেঘের গর্জন। বাজ পড়েছিল কয়েকটা। হারবার্ট ভেবেছিল সে আর নামতে পারবে না। নামতে পারছিল না। এত বৃষ্টি। দিক ভুল হয়ে যদি রাস্তার দিকে বা গলির দিকে ফোকাতে পা রাখে। আর একবার কালীপুজোর আগে দিনের বেলায় কেউ উড়ন তুব্বি টেস্ট করছিল। তার তেতে ওঠা খোলটা ফেটেছিল চিলছাদে। হারবার্টের গলায়, চিবুকের শটান তলায়, কণ্ঠার ওপরে একটা সাদা দাগ ছিল। ধন্না দাদা, ধন্না বৌদি, তাদের 3টে বাড়ন্ত ছেলে, এদের সঙ্গে হারবার্টের মানসিক দূরত্ব বাড়তেই থাকল। সাহেবপাড়ায় অর্থাৎ আধা ঘণ্টা হেঁটে ভিক্টোরিয়া স্কোয়ার থেকে গভীর অভিনিবেশময় ভ্রমণ ও তৎসহ সাহেবী হাবভাব পরের ব্যাপার। এই ভ্রমণ 80 দশকের মধ্যভাগে শীত থেকে শুরু হয়, যখন হারবার্টকে জ্যাঠাইমা জ্যাঠামশাইয়ের অলস্টারটি দিয়েছিলেন। যদিও এতে কয়েকটি জায়গা পোকা খাওয়া ও রোয়া ওঠা ছিল এবং কোমরের বেল্ট ছিল না, তবু ধন্নাদাদা তার মা অর্থাৎ জ্যাঠাইমাকে শুনিয়ে বলল, বাড়ির সব পুরনো ভালো ভালো জিনিস, সব ওই বসে খাওয়াটার পেটে পুড়ছে। বাপের একটা জিনিস। বড় ছেলেকে একটিবার জিজ্ঞেস অবধি করলে নাকো। জ্যাঠাইমাও দুকথা শুনিয়ে দিলেন। দেখ ধন, আধবুড়ো হলি তবু হিসকুটেপনা গেল না। হেজাহেজির জ্ঞান তো খুব দেখছি। কি হয়েছে, ওকে একটা গরম কাপড় দিলে? ওই কি তুই পড়তিস? দেখো মা, যা বোঝো না তাই নিয়ে কই কলি মরতে করবে না। আমি কি স্বার্থ থেকে বলছি? আমি বলছি অভ্যেসের কথা। খেতে পড়তে পাচ্ছে। তার ওপর এটা ওটা তো আছেই। তার ওপর যদি ওপর ঝুঁকা হয়ে আজ টিয়া, কাল কাকাতুয়া এনে দাও পরে সামলাবে কে? এরপর বাড়ির ভাগ চাইবে, ঘর দালান চাইবে। সেও তো ভালো বলে কখনো বলে না। চাইলে কি দোষেরটা শুনি? ওর বাপের ভাগ কি নেই? এই দেখো, মাথা গরম করে দিলে তো। বাপের ভাগ মারাচ্ছে। বলি বিষয় সম্পত্তি সাইজ করার মতো বুদ্ধি আছে ওই ঘটে। ভাগ চাইবে। ভাগ চাচ্ছে। চাইলে কি বলবিটা কি শুনি? পে দিয়ে তাড়াবো, বলবো কি?
এত বছরের ভাতকাপড় হিসেবটা হোক না। খাল খিচে দেব না বাঞ্চতের। ইন্দ্রিয়ারাম দেহাত্মবাদীদিগের মন পরলোক বুঝিতে অক্ষম। পরলোক কেন, ইহলোকেরও অনেক সূক্ষ্ম বিষয় বুঝিতে অক্ষম। ইহাদের মনে শরীর, ইন্দ্রিয় ও ভোগ্য বিষয় লইয়াই সর্বদা ব্যতিব্যস্ত ও ব্যাসক্ত অবস্থায় অবস্থান করে, সেই কারণে ইহাদের মনে পরলোক বিষয়ক প্রমাদজনিত নির্মল সত্যজ্ঞান জন্মে না। মন যে বিষয়ে একাগ্র হয়, সে বিষয় তাহাদের নিকট স্ফূর্তি পায়, এবং যে বিষয়ে একাগ্র না হয়, সে বিষয় স্ফূর্তি পায় না। মনের এই স্বভাবশক্তি বা স্বধর্ম আবালবৃদ্ধ বনিতা সকলেরই নিকট পরিচিত রহিয়াছে। অলেস্টার পর্বের পর হারবার্টের দুই ভাইপো প্রসেনজিৎ ফুচকা ও ইন্দ্রজিৎ বুলান একতলায় খাওয়ার জায়গায় অতর্কিতে হারবার্টকে আক্রমণ করে। অজুহাত ছিল হারবার্ট নাকি তাদের পড়ার সময় পুরনো ডাবের খোলা কেটে জ্বালানি বানাবার ওছিলায় শব্দ করে ব্যাঘাত ঘটাচ্ছিল। জ্যাঠাইমা তখন পুজো বসেছেন। ওপরে আওয়াজ যায়নি। ধন্না দোকানে। বৌদিও বাড়িতে ছিল না। বড় ছেলে অর্থাৎ প্রিয়জিৎ তখন স্নানের ঘরে। হারবার্টের আর্তচিৎকার শুনে সে গামছা পরে বেরিয়ে আসে এবং চেঁচিয়ে ভাইদের থামতে বলে। হারবার্টের তখন ঠোঁট ফেটে গেছে। রক্ত পড়ছে। চোখের তলায় ফুলে গেছে। দাঁত ব্যথা করছে। এই ঘটনার আর এক সাক্ষী ছিল ধন্নাদাদার ঝি নির্মলা। হারবার্ট মার খাওয়ার পরে যখন উঠোনে নেমে মুখ থেকে রক্ত ধুচ্ছে, প্রিয়জিৎ ঘটি থেকে জল ঢেলে দিচ্ছে, মাথা ঘুরছে, হারবার্টের তখন মনে আছে ওপর থেকে জ্যাঠামশাইয়ের গর্জন শোনা যাচ্ছে, পিউ কাহা, পিউ কাহা। এই ঘটনার ফলে মর্মাহত হারবার্ট কিন্তু স্বর্গের চাবি পেয়ে গেল। দর্জির দোকানে দুলাল, রাখালবাবু ওদের তো বলেছিল উঠোনে পা পিছলে পড়ে এই কাণ্ড। কিন্তু নির্মলা মারফত সারা পাড়ায় ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। নির্মলা টিউবওয়েল, মুদির দোকান, মিষ্টির দোকান সর্বত্রই বলেছিল, কি নিদাগো ছেলেগুলো, ভালো মানুষ কাকাটাকে অমন করে মারতে পারল। ধন্নাকে অবধি গাঙ্গুলি বাড়ির বড় ভাই বড়িলাল একদিন অনেকের সামনেই বলে বসল, ধন্না, বাড়িতে এসব কি হচ্ছে শুনছি। এ পাড়ায় তো বাবা এমন ঘটনা শুনিনি। ভাইপোরা শেষে কাকাকে ধরে পেটাচ্ছে। পাড়ার যুবক ও হারবার্টের জুনিয়র যে গ্যাংটি একদিন তাকে দেখলেই বাটপাখি বাটপাখি বলে খেপাত, তারাও আর না খেপিয়ে ও কাছে ঘেঁষে এসে তাদের সমবেদনা জানাল। এবং এরা হারবার্টের কাছে এসেছিল বলে দুই ভাইপো বেজায় কোণঠাসা হয়ে পড়েছিল। এভাবে হারবার্ট যেমন অনেকের কাছে আপন হয়ে উঠল, তাছাড়াও একটি ঘটনা ঘটেছিল যার কারণ অবশ্যই বিশদ বৈজ্ঞানিক ব্যাখ্যার অপেক্ষা রাখে। সামনে পেছনে ঘুষি খেয়ে হারবার্টের অপরিণত ব্রেন বোধ হয় নড়ে গিয়ে থাকবে, কারণ তা না হলে 15 বছর আগের ঘটনা আশ্চর্য এক স্বপ্নের মধ্যে দিয়ে ফিরে আসবে কি করে। লৌকিকের এই হস্তক্ষেপের ফলে হারবার্টের জীবনচরিত নতুন একদিকে মোড় নিল, এবং কাকতালীয় হলেও যা অধিকতর আশ্চর্যের বিষয় যে 1971 পুলিশের গুলিতে নিহত নকশালপন্থী ভাইপো বিনুর বাবা হারবার্টের কৃষ্ণদাদা তখনই কলকাতায় কাজে এসেছিলেন এবং ওই বাড়িতেই ছিলেন। আমি বললাম, দেখো দীননাথ, কল্লকার ব্যাপারটাই মনে মনে আলোচনা করেছ কিনা, তাই বোধহয় সজ্ঞানে এরকম বিভীষিকা দেখেছ। এখন সকলে নিশ্চিন্ত মনে ঘুমাবার চেষ্টা করো। গর্জন করিয়া দীননাথ বলিয়া উঠিল, কি বলছেন মশাই? আমার কথা আপনি মিথ্যে বলে উড়িয়ে দিচ্ছেন। আমি মিথ্যা বলিনি, আমি স্বপ্ন দেখিনি, চোখের উপর যা যা দেখেছি তাই আপনাকে বললুম। আমার কথা বিশ্বাস না হয় ওদের সকলকে জিজ্ঞাসা করুন, সকলে তো আর একসঙ্গে স্বপ্ন দেখিনি। এই অংশটি সার্কাসে ভূতের উপদ্রব ও আগেরটি পরলোক রহস্য থেকে। হায়, সেই বুকি আজ কোথায়? সেই চিলছাদের শোভা পাচ্ছে ডিশ অ্যান্টেনা। হারবার্ট নেই। সোভিয়েত ইউনিয়ন নেই। হিপোড্রোম সার্কাস নেই। সিমলা স্ট্রিটের প্রসিদ্ধ গোসাই বাড়ির পাশে দিনুর হোটেল নেই। শ্রীযুক্ত সুরেশচন্দ্র বসুর চক্ষুদ্বয় প্রায় সর্বক্ষণ মুদিত থাকিত বলিয়া সকলে তাহাকে আজুবাবু বলিত, তিনিও নেই। রাব্বা, রাব্বা।
আপনারা শুনছিলেন নবারুণ ভট্টাচার্য রচিত উপন্যাস হারবার্ট। আপনারা সকলে ভালো থাকবেন, আশেপাশের সকলকে ভালো রাখবেন।